স্বাগত সন্ধ্যার মাছরাঙা সংবাদে আপনাদের সঙ্গে আছে আমি ফারহানা পারভিন। শুরুতে জানিয়ে দিচ্ছি গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। বর্তমান সরকারের আমলে চাঞ্চল্যকর হত্যাকাণ্ডগুলোর বিচার প্রক্রিয়া চলছে ধীর গতিতে। তোফাজ্জল থেকে শুরু করে শাম্য, সোহাগ চাঁদ এবং শাহিন হত্যা মামলার মধ্যে কেবল তোফাজ্জল হত্যা মামলার চার্জশিট দিতে পেরেছে পুলিশ। বাকি তিনটির তদন্ত চলছে। তবে পুলিশ বলছে আদালতের বেঁধে দেওয়ার সময়ের মধ্যেই কাজ শেষ হবে। আগামী ফেব্রুয়ারির মাঝামাঝিতে নির্বাচনের জন্য বাংলাদেশ প্রস্তুত বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মালয়েশিয়ার দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে রোহিঙ্গা সমস্যার সমাধানে সহায়তা চান তিনি। এ সময় দুদেশের মধ্যে 5টি সমঝোতা স্মারক সই এবং 3টি নোট বিনিময় হয়। পরে এক অনুষ্ঠানে মালয়েশিয়ার উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান ডক্টর ইউনূস। কর্মসংস্থান তৈরি সহ তরুণদের জন্য বিএনপির বিভিন্ন পরিকল্পনার কথা জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আন্তর্জাতিক যুব দিবসের আলোচনায় সভায় দেয়া বক্তব্যে তিনি বলেন, তরুণদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলার বিকল্প নেই। আর আগামী নির্বাচন নিয়ে যাতে কোনো প্রশ্ন না ওঠে সেজন্য তরুণদের কাজ করার আহ্বান জানান বিএনপির মহাসচিব। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোফাজ্জল থেকে শুরু করে শাম্য, সোহাগ চাঁদ এবং যাত্রাবাড়ির শাহিন হত্যা। গেল এক বছরে এমন 4টি চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের একটিরও বিচার শুরু হয়নি। শুধুমাত্র তোফাজ্জল হত্যা মামলার চার্জশিট হয়েছে। বাকি 3টির তদন্ত এখনো চলছে, যদিও এরই মধ্যে 3 থেকে 5 মাস পার হয়েছে। মাহমুদুল হাসানের রিপোর্ট। 2024-এর 18 সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে মোবাইল চুরির অভিযোগে মানসিক ভারসাম্যহীন যুবক তোফাজ্জল হোসেনকে পিটিয়ে হত্যা করে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী। সে দৃশ্য ভিডিও করে ছড়িয়ে দেওয়া হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। আলোচিত এই হত্যাকাণ্ডে জড়িত 21 জনের মধ্যে 6 জনকে গ্রেফতার করেছে পুলিশ, বাকিরা পলাতক। আরেক আলোচিত হত্যাকাণ্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এস.এম. শাহরিয়ার আলম শাম্য হত্যা। গেল মে মাসে সোহরাওয়ার্দী উদ্যানে কুপিয়ে হত্যা করা হয় শাম্যকে। এ ঘটনায় এখন পর্যন্ত 13 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এখনও শেষ হয়নি মামলার তদন্ত। আলোচিত আরেক হত্যাকাণ্ড ভাঙারি ব্যবসায়ী লালচাঁদ। পুরনো ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে চাঁদা না দেওয়ায় পাথর দিয়ে থেতলে জনসম্মুখে হত্যা করা হয় সোহাগকে। এই ঘটনায় এখন পর্যন্ত গ্রেফতার করা হয়েছে 14 জনকে। 5 আসামি এখনো ধরাছোঁয়ার বাইরে। এসব হত্যাকাণ্ডের আসামিদের গ্রেফতার বা চার্জশিট দিতে দেরি হয় বিচারের দীর্ঘসূত্রিতার পাশাপাশি বিচার না পাওয়ার শঙ্কা তৈরি হয় বলে মনে করেন হত্যার শিকার হওয়া পরিবারের সদস্যরা। আমরা কিছুই করতে পারলাম না, আমরা খুব অসহায় নির্বোধ। আমরা এই বিচারের সুষ্ঠু তদন্ত চাই। আমরা চাচ্ছি যে এটার জন্য একটা সর্বোচ্চ শাস্তি হয়। এখন যে শাস্তিটা যে টিটু 2 নম্বর আসামি এবং অপু দাস এরা কিন্তু এখন পর্যন্ত অ্যারেস্টেড না। এখন দেখতে আছি যে চোরের চেয়ে মানে ডাকাইতের চেয়ে চোরেরই ক্ষমতা বেশি। এসব হত্যাকাণ্ডের আসামিদের গ্রেফতারে পুলিশের ভূমিকা নিয়ে ভুক্তভোগীদের অভিযোগ উড়িয়ে দেন পুলিশের এই কর্মকর্তা। জানান, অপরাধীদের ধরতে তারা নিয়মিত অভিযান চালাচ্ছেন। আমরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই যারা অপরাধী তাদেরকে শনাক্ত করেছি এবং শনাক্ত করার পরে তাদেরকে আইনের আওতায় নিয়ে এসেছি। এখন বাকি যে প্রক্রিয়াগুলো রয়েছে সেগুলো জুডিশিয়াল প্রসেস। নৃশংস এসব ঘটনার বিচার প্রক্রিয়া ঠিকভাবে এগিয়ে নিতে কাজ চলছে বলে জানান রাষ্ট্রপক্ষের এই আইনজীবী। দায় না এটা আমরা বলবো না, আমাদের দায় আছে। আমরা আরও ভালো করার জন্য চেষ্টা করতে হবে। প্রকৃত বিচার এবং দ্রুতগতিতে বিচার যেভাবে সম্পন্ন হয় এটা আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। এসব হত্যাকাণ্ডের বিচারের দীর্ঘসূত্রিতা রাষ্ট্র নিজেই বিচারহীনতার সংস্কৃতি গড়ে তুলেছে বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। যদিও আমাদের মতো দেশে অপরাধের প্রবণতা যেখানে বেশি, মামলার সংখ্যা যেখানে বেশি, সবকিছু নিয়ম মেনে একদম যথাসময়ে শেষ করাটা আসলে একটা বড় চ্যালেঞ্জও। কিন্তু এই অজুহাত তো আসলে আপনার আইনগত জায়গা থেকে দেওয়াটা খুবই
সমস্যাজনক একটা ব্যাপার। বর্তমান যে সরকার ক্ষমতায় আছে, যদি কারো ডিলের অভিযোগ কারো বিরুদ্ধে তুলতে হয় তাহলে তাদের বিরুদ্ধেই তুলতে হবে, যেহেতু ফৌজদারি মামলার বিচার করে রাষ্ট্র। এসব আলোচিত হত্যাকাণ্ডের ভিড়ে গেল 7ই আগস্ট গাজীপুরের প্রকাশ্য কুপিয়ে হত্যা করা হয় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে। এখন দেখার অপেক্ষা এই হত্যাকাণ্ডের আসামিদের গ্রেফতার করে বিচার প্রক্রিয়া কবে শুরু হয়। মাহমুদুল হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য প্রস্তুত বাংলাদেশ, বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মালয়েশিয়া সফরের দ্বিতীয় দিনে বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে বিভিন্ন খাতে সহযোগিতা বাড়াতে 5টি সমঝোতা স্মারক এবং 3টি নোট বিনিময় চুক্তি সই হয়। পরে ব্যবসায়িক ফোরামে মালয়েশিয়ার উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান ডক্টর ইউনূস। সকাল 9টায় কুয়ালালামপুরে প্রধান উপদেষ্টা মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর অফিসে পৌঁছালে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তাকে লাল গালিচা অভ্যর্থনা জানান। সেখানে ডক্টর ইউনূসকে গার্ড অব অনার দেওয়া হয়। পরে উভয় দেশের মধ্যে উচ্চ পর্যায়ের 2টি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম নিজ নিজ দেশের পক্ষে নেতৃত্ব দেন। এ সময় দুদেশের সম্পর্ককে আরও গভীর এবং কৌশলগত অংশীদারিত্বে রূপান্তরের অঙ্গীকার জানান দুই নেতাই। এরপর প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের উপস্থিতিতে দুই দেশ প্রতিরক্ষা সহায়তা, জ্বালানি, কৌশলগত ও আন্তর্জাতিক শিক্ষা এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে 5টি সমঝোতা স্মারক সই করে। এছাড়া দুই দেশের মধ্যে উচ্চশিক্ষা, কূটনীতিকদের প্রশিক্ষণ এবং হালাল ইকোসিস্টেম নিয়ে 3টি নোট অফ এক্সচেঞ্জ সই হয়েছে। পরে যৌথ ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জানান, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য প্রস্তুত বাংলাদেশ। এই সময় তিনি রোহিঙ্গা সমস্যা সমাধান এবং আসিয়ানের সদস্য পদের জন্য মালয়েশিয়ার সমর্থন প্রত্যাশা করেন। So now we are ready for elections. So we will be holding our election in coming February, middle of February, to elect a new government, so that we can go to normal running of the country. So there we need lots of support, and we are looking forward to Malaysia's support. Always we bank to them, and you have just mentioned about the Rohingyas. আনোয়ার ইব্রাহিম বলেন, মালয়েশিয়া বাংলাদেশকে একটি গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে দেখে, কারণ বাংলাদেশের কর্মীরা এখানে একসঙ্গে কাজ করে মালয়েশিয়ার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। We did probably one of the first official delegation to stop over in Dhaka to show our commitment to our friends, to ensure that Bangladesh is a great country with enormous potential and a great friend of Malaysia. এরপর কুয়ালালামপুরে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে বাণিজ্য এবং বিনিয়োগ সুযোগ নিয়ে আয়োজিত এক ব্যবসায়িক ফোরামে যোগ দেন প্রধান উপদেষ্টা। সেখানে বক্তব্যে বাংলাদেশে ব্যবসার সম্ভাবনা অনেক বেড়েছে উল্লেখ করে মালয়েশিয়ার ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান ডক্টর ইউনূস। With this sudden upsurge or uprising of the young people in Bangladesh, Bangladesh was shaken to the core that will create a new Bangladesh. So with this concept of new Bangladesh, many things are emerging, and welcoming you to Bangladesh to explore possibilities. 3 দিনের মালয়েশিয়া সফরের দ্বিতীয় দিনে তিনি আরও বৈঠক করেন সেলুলার অপারেটর রবির প্রধান শেয়ার হোল্ডার আজিয়াটা গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক বিবেক সুদের সঙ্গে। বাংলাদেশে 5G সম্প্রসারণের আবেদন জানান প্রধান উপদেষ্টা। মৌমিতা জান্নাত, মাছরাঙা সংবাদ, ঢাকা। আগামী সংসদ নির্বাচনের ভোট কেন্দ্রের তালিকা তৈরির কাজ শুরু করেছে নির্বাচন কমিশন। সম্ভাব্য ভোট কেন্দ্রের সংখ্যা ধরা হয়েছে 45,098টি, আর মোট ভোটার হতে পারে 12,78,73,752 জন। আগামী বছর ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ভোটের সময় ধরে নিয়ে প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন সচিবালয়। এরই অংশ হিসেবে নির্বাচনে কতজন ভোটার হতে পারে এর হিসাবও চূড়ান্ত করেছে সচিবালয়। বিগত 3 বছরে প্রতি মাসে কতজন নতুন ভোটার তালিকাভুক্ত হয়েছেন এর গড় হিসাব করে আগামী বছর কতজন ভোটার হতে পারেন সেই সংখ্যা নির্ধারণ করেছে। একই সঙ্গে এসব ভোটারের ভোট নিতে 9,31,131 জন কর্মকর্তা প্রয়োজন হতে পারে বলে ধারণা করছে কমিশন সচিবালয়।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, তরুণদের প্রযুক্তি শিক্ষা এবং কারিগরি শিক্ষায় শিক্ষিত হওয়ার বিকল্প নেই। যুব সমাজকে দক্ষ জনশক্তি হিসেবে রূপান্তর করবে বিএনপি। তারা স্বীকার করছে না, তখন আপনাদের মনে রয়েছে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের যৌথ উদ্যোগে যুব সমাজের প্রত্যাশা ও বিএনপির পরিকল্পনা আগামীর বাংলাদেশ শীর্ষক আলোচনা সভাটির আয়োজন করা হয় রাজধানীর চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রে। তারা অনূর্ধ্ব 35 আলোচনায় তরুণরা বিগত 1.5 দশকে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে তাদের অবদান তুলে ধরেন। আমি বলতে চাই, গত 17 বছরে যারা ফাইট করেছেন সামনে থেকে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আগামী জাতীয় নির্বাচন নিয়ে যাতে কেউ প্রশ্ন তুলতে না পারে তরুণদের সেভাবে কাজ করতে হবে। এখন আমাদের কাজ হচ্ছে এই নির্বাচনটা যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, আমরা যেন এটাকে সুষ্ঠুভাবে শেষ করতে পারি। আমাদের দিকে আনন্দ দেখিয়ে বলতে না পারি যে আমরা আওয়ামী লীগের মতো জোর করে নিয়ে গেছি, এটা যেন বলতে না পারি। প্রধান অতিথি হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি আলোচনায় যোগ দিয়ে বলেন, দেশে বিপুল সংখ্যক কর্মসংস্থান তৈরি সহ তরুণদের জন্য বিএনপির বিভিন্ন পরিকল্পনা রয়েছে। আপনারা বিএনপির জনমুখী গণমুখী কর্ম পরিকল্পনাগুলো দেশের সকলের সামনে, জনগণের সামনে তুলে ধরুন। জনগণের জীবন মান উন্নয়নের সকল পরিকল্পনা যদি বাস্তবায়ন করতে হয়, বিএনপির প্রতি জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন প্রয়োজন। আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোটও চান তিনি। দেশের সর্বস্তরের জনগণের কাছে আমার আহ্বান, আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিন, দেশ গড়ার সুযোগ। আমি আজকে এখানে যারা বক্তব্য রেখেছেন তাদের সকলের সহযোগিতা কামনা করছি। যারা আমার নেতাকর্মী আছেন, যারা সংবাদকর্মী আছেন, সকলের মাধ্যমে আমি আপনাদের দেশের সকল মানুষের কাছে এতটুকু বলতে চাই, ভোট দিলে ধানের শীষে, দেশ গড়ব মিলেমিশে। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা। আসছে ফেব্রুয়ারিতে নির্বাচন করতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির প্রধান সমন্বয়কারী নাসির উদ্দিন পাটোয়ারি। বিকেলে রাজধানীতে জাতীয় নাগরিক পার্টির যুব উইং জাতীয় যুব শক্তির যুব সম্মেলনে সরকারকে উদ্দেশ্য করে পাটোয়ারি বলেন, শেখ হাসিনাকে ফেরত এনে বিচারের মুখোমুখি করতে পারলেই কেবল নির্বাচনের কথা মানায়। একই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামের নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, অনেকে বিদেশি শক্তির সাহায্যে ক্ষমতায় আসতে চান। জুলাইয়ে চেতনা লালন করেই ভবিষ্যতের রাজনীতি বিনির্মাণ করতে হবে। বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেন, জাতীয় ঐক্যমত্যের কোনো বিকল্প নেই। আমার আমন্ত্রণ সন্ধ্যার মাছরাঙা সংবাদে। সাংবাদিক হত্যার ঘটনার সঙ্গে বিএনপি জড়িয়ে অপপ্রচার করায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতা সার্জিস আলমের বিরুদ্ধে গাজীপুর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা হয়েছে। বাসন থানার বিএনপি সভাপতি তানভীর সিরাজ বাদী হয়ে মামলার আবেদন করেন। এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য সার্জিস আলমের শাস্তি দাবি করা হয়। তানভীর সিরাজ বলেন, অপরাধী চক্রের ভিডিও ধারণ করায় সাংবাদিক তুহিনকে হত্যা করা হয়। এরই মধ্যে হত্যাকাণ্ডের সঙ্গে রাজনৈতিক কোনো সম্পৃক্ততা নেই। কিন্তু এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সার্জিস আলম ফেসবুকে ওই ঘটনার সঙ্গে বিএনপিকে জড়িয়ে অপপ্রচার চালিয়েছে, যা দলের ভাবমূর্তি নষ্ট করেছে। সাংবাদিক তুহিন হত্যা এবং সাংবাদিক আনোয়ারকে ইট দিয়ে থেতলে দেওয়ার ঘটনায় করা মামলা সিআইডিকে তদন্তের নির্দেশ দেয় আদালত। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পক্ষে কথা না বলে বরং প্রতিষ্ঠান রক্ষায় বেশি তৎপর হয়ে উঠেছে বলে অভিযোগ করেছে আহত এবং নিহতদের পরিবার। তারা এই দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত এবং বিচার নিশ্চিত করা সহ 8 দফা দাবি জানিয়েছে। আনোয়ার হোসেনের রিপোর্ট। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় মর্মান্তিকভাবে যারা মারা গিয়েছে ও আহত হয়েছে তাদের পরিবারের সদস্যরা সকালে প্রতিষ্ঠানটির বাইরে মানববন্ধন করে। সকাল 7টা থেকে প্রায় 4 ঘন্টা ধরে চলা কর্মসূচিতে ক্ষতিগ্রস্তরা দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত এবং বিচার নিশ্চিত করা সহ 8 দফা দাবি জানিয়েছে। সরকারের পক্ষ থেকে
প্রত্যেকটা নিহত বাচ্চাকে 5 কোটি টাকা ক্ষতিপূরণ মানে জরিমানা দিতে হবে। যারা আহত হয়েছে তাদের সুচিকিৎসা দিতে হবে, চিকিৎসার খরচ বহন করতে হবে এবং 1 কোটি করে টাকা দিতে হবে। রানওয়ে থেকে শিক্ষা প্রতিষ্ঠানের স্থান পরিবর্তন করতে হবে। সম্প্রতি এই শিক্ষা প্রতিষ্ঠানের প্রশাসন বিভাগ থেকে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ পাওয়ার আবেদন করে একটি চিঠির খসড়া করা হয়, যেখানে বিদ্যমান পরিস্থিতিতে ক্ষতিগ্রস্তদের দিকটি বাদ দিয়ে প্রতিষ্ঠানটি টিকিয়ে রাখার বিষয়ে সরকারকে নজর দেওয়ার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। সেই চিঠিতে কিছু অভিভাবকের স্বাক্ষরও নেওয়া হয়। আর এই চিঠিকে কেন্দ্র করেই মূলত অভিভাবকেরা সবচেয়ে ক্ষুব্ধ হয়েছেন। আমরা কেন স্কুল বাঁচানোর জন্য প্রধান উপদেষ্টার কাছে আকুল আবেদন জানাবো? আমরা আবেদন জানাচ্ছি আমাদের সুষ্ঠু তদন্তের জন্য। অবশ্য মাইলস্টোন কর্তৃপক্ষ জানায় অতি উৎসাহী হয়ে কেউ এই চিঠির খসড়া তৈরি করেছে। আই নট গোনা সাইন ইট অ্যাট অল। সো এটা ওই দিনই আমি মানে ডিসকার্ড করে দিয়েছিলাম যে নো, দিস ক্যান নট গো। সো এটা কেউ একজন কারো অতি উৎসাহের থেকে এক একজন মানে এখানে বিভিন্ন জন কেউ হয়তো বলছে এটা ভাবি, বাট আই হ্যাভ নট সাইন ইট। অভিভাবক যারা আছেন যদি কোনো কনফিউশন তৈরি হয়ে থাকে এই চিঠির ব্যাপারে আমি অত্যন্ত দুঃখিত। কর্মসূচিকে কেন্দ্র করে অভিভাবকদের মাইলস্টোন থেকে হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ উঠেছে, তবে কর্তৃপক্ষ তা অস্বীকার করেছে। আমাকে ফোন দিয়ে হুমকি দেওয়া হয়, আপনি এত কথা কেন বলেন? আপনার না আর একটা বাচ্চা আছে, ওই বাচ্চাটাকে কিন্তু আমরা তুলে নিব না। কোনো হুমকি এখান থেকে আমি মানে জানা নেই এরকম কোনো হুমকি দেওয়া হচ্ছে। তিনি জানান, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের দাবি দাওয়া পূরণে প্রতিষ্ঠানটির গভর্নিং বডি আলোচনা করে সিদ্ধান্ত নেবে। আনোয়ার হোসেন, মাছরাঙা সংবাদ, ঢাকা। আজ থেকে শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ, ডাকসু এবং হল সংসদ নির্বাচনের মনোনয়ন ফর্ম বিতরণ। বিশ্ববিদ্যালয়ের নবাব আলী সিনেট ভবনে সকাল 10টায় পরিচয় পর্ব যাচাই বাছাই শেষে সদস্য হতে সর্বপ্রথম মনোনয়নপত্র সংগ্রহ করেন বিজয় 71 হলের এক শিক্ষার্থী। এরপর দিনব্যাপী একে একে 6 শিক্ষার্থী মনোনয়ন বা ফর্ম সংগ্রহ করেন। নির্বাচনের পরিবেশ সুষ্ঠু আছে জানিয়ে চিফ রিটার্নিং অফিসার জানান, ভোটার এবং প্রার্থীদের মধ্যে কোনো বহিষ্কৃত শিক্ষার্থী এবং মামলার আসামি থাকলে উপযুক্ত তথ্য প্রমাণের ভিত্তিতে প্রার্থী এবং ভোটার তালিকা থেকে তার নাম বাদ পড়বে। আগামী 18 আগস্ট পর্যন্ত সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত ডাকসুর মনোনয়ন ফর্ম সংগ্রহ করা যাবে, আর জমা দেওয়ার শেষ তারিখ 19 আগস্ট পর্যন্ত। সন্ধ্যার সংবাদ শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। বর্তমান সরকারের আমলে চাঞ্চল্যকর হত্যাকাণ্ডগুলোর বিচার প্রক্রিয়া চলছে ধীর গতিতে, আলোচিত 4 মামলা একটি। আসছে ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য বাংলাদেশ প্রস্তুত বলেছেন প্রধান উপদেষ্টা। মালয়েশিয়া সফরে 5টি সমঝোতা স্মারক সই, বিনিয়োগের আহ্বান। তরুণদের জন্য বিএনপি রয়েছে বিভিন্ন পরিকল্পনা, তাদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে হবে বলেছেন তারেক রহমান। এ ছিল সন্ধ্যার সংবাদে। দর্শক, করোনার সংক্রমণ ফের শুরু হয়েছে এবং তা বাড়ছে। এ থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন ফেস মাস্ক। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আমি ফারহানা পারভিন শেষ করছি সন্ধ্যার মাছরাঙা সংবাদ। এই দিন এইভাবে।